৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। ১৬ বছর রক্তক্ষয়ী সংগ্রাম ২০২৪ জুলাই আগস্টে এসে চূড়ান্ত পরিণতি পায়। স্বৈরাচার পালিয়ে যায়, মানুষ ফিরে পায় রাষ্ট্র মেরামতের নতুন এক সুযোগ। চেপে বসা বেকারত্ব আর ভবিষ্যতের শঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া ৩৬ দিনের এই বিক্ষোভ ধাপে ধাপে পরিণত হয় এক দফায়। শিক্ষার্থীদের রাজপথ কাঁপানো স্লোগানের ভাষায় দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। দুর্নীতিবাজ, ক্ষমতালোভী পুলিশ, আমলা, রাজনীতিবিদ আর প্রতিবেশী রাষ্ট্রের নির্লজ্জ আনুকূল্য থামাতে পারেনি মৃত্যু ভয় ডরহীন ছাত্র জনতাকে। তাদের এই আন্দোলনকে কবি সুকান্তের ভাষায় একটি ছোট্ট দিয়াশালের কাঠির সঙ্গে তুলনা করা যায়, যা দিয়ে বিশাল আকৃতির আগুন জ্বলে উঠতে পারে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়টা এমনই ছিল যেখানে ন্যায্য অধিকার চাওয়া ছিল অপরাধ, আর যার শাস্তি ছিল হত্যা, গুম, নিপীড়ন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছিল সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর তোষামতি। এর সাথে যুক্ত হয় বেকারত্ব আর মূল্যস্ফীতি। মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি ছিল শুকনো খড়ের মতোই দাহ্য, যা কোটা সংস্কার আন্দোলনকে পরিণতি হিসেবে পেয়ে জ্বলে উঠেছিল। ১৮-র আন্দোলন আর ২৪-এর আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি তফাৎ যেটা দেখতে পাই সেটা হচ্ছে দিনকে দিন জনগণকে তুচ্ছ মনে করা, দিনকে দিন জনগণের মতামতকে উপেক্ষা করতে করতে তাদের নাগরিক সুযোগ সুবিধা অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া। এই যে দুঃসাহস, একের পর এক, বছরের পর বছর ভোটহীন অবস্থায় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করতে করতে নিজেকে চূড়ান্ত শক্তিশালী মনে করতে থাকা এই অডাসিটিটা জনগণকে রাস্তায় আরও বেশি করে নামিয়ে এনেছিল। এর আগেও আমরা দেখেছি প্রতি বছর কিছু মানুষ মার খেত, প্রতি বছর কিছু মানুষ হারিয়ে যেত, গুম হয়ে যেত, খুন হয়ে যেত, কিন্তু এইভাবে এতটা নগ্নভাবে কখনো রাস্তায় লাশের মিছিল পড়ে যায়নি, এভাবে নগ্নভাবে কখনো স্নাইপিং করা হয়নি, হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, বাচ্চাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়নি, লাশ গুম করে ফেলা হয়নি। এত নৃশংসতার সাদা চোখে দিনের আলোয় মানুষ এর আগে এভাবে আসলে এত বেশি দেখেনি। আমি মনে করি এটা একটা অনেক বড় কারণ। আর তাছাড়া তাদের ভূমিকা অস্বীকার করা যাবে না, যারা মানুষকে আহ্বান জানাতে পেরেছিল, সবাইকে সংগঠিত রাখতে পেরেছিল। এই দুয়ে মিলেই আসলে এবারের আন্দোলনটা একটি চূড়ান্ত রূপ নেয়। একদল মুক্তিকামী অধিকার সচেতন শিক্ষার্থীর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ধাপে ধাপে সারা দেশের স্কুল, কলেজ শিক্ষার্থীরাও সক্রিয় হয়ে ওঠে। প্রিয় সন্তানদের আন্দোলনে পাঠিয়ে ঘরে বসে থাকেননি মায়েরাও। ক্যালেন্ডারের পাতায় দিন যত এগোতে থাকে, মুক্তির মিছিলে পৌঁছার দুর্গম যাত্রায় ফ্যাসিস্ট আওয়ামী রেজিমে নির্যাতিত, নিপীড়িত অধিকার হারা মানুষদের মিছিল তত বড় হতে থাকে, যা নির্বিচারে গুলি আর হত্যাযজ্ঞ চালিয়েও থামানো যায়নি। ২৪শে জুলাই আন্দোলনকে বুঝতে হলে একটু পেছনে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে যেতে হবে। ওই বছরের ২৯ জুলাই রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী রাজীব ও মিমের বাস চাপায় নিহতের মধ্যে দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা ১১ দিন চলে শিক্ষার্থীদের এই আন্দোলন।
প্রচলিত রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে গিয়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে নেমেছিল অধিকার আদায়ে। তাদের এই সুশৃঙ্খল আন্দোলন সকল শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ এবং সমাজের সচেতন মানুষের সমর্থন আদায় করতে পেরেছিল। ভিন্ন দুটি বিষয়ের দাবিতে হওয়া আন্দোলন দুটির মধ্যে আছে অনেক মিল। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত কোনো আন্দোলন এপ্রিল থেকে আগস্ট বা সেপ্টেম্বর এই যে সময়টা, এই সময়টাতে কখনো আন্দোলন গড়ে উঠতে দেখবেন না। ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আন্দোলনগুলো ম্যাক্সিমাম হয়েছে শীতকালে, অথবা হচ্ছে আপনার এই যে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, এই সময়টাতে বেশিরভাগ আন্দোলনগুলো সংগঠিত হয়েছে। 90-এর অভ্যুত্থান বলেন, অন্যান্য অভ্যুত্থানগুলো বলেন, সেগুলো কিন্তু এই সময়টাতে সংগঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশের দুইটা আন্দোলন একদম ব্যতিক্রম ছিল। একটা হচ্ছে 18-র নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর এই জুলাই অভ্যুত্থান। কখনো সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, আবার বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল। এই যে একটা বৈরী পরিবেশ, এটি কিন্তু পুরো জুলাই জুড়ে ছিল। জুলাই জুড়ে ফেস করার পরেও মানুষ মাটি কামড়ে রাজপথে পড়েছিল এবং মানুষের মিছিলের সারি কিন্তু কখনো ছোট হয় নাই, বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। লোকজন ক্রমে ক্রমে যুক্ত হয়েছে এবং এমনকি প্রথম দিকে আন্দোলন শাহবাগ কেন্দ্রিক থাকলেও সেটি কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে নাই, সেটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। এটির একমাত্র কারণ ছিল মানুষ একদম নিরুপায় হয়ে গিয়েছিল। মানুষের আসলে আর পিছনে ফেরার কোনো অপশন ছিল না। রাষ্ট্রের সর্বক্ষেত্রে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন সর্বগ্রাসী হয়ে রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ করতে সক্ষম হয়, তখন হার না মানা লাখো শিক্ষার্থীদের এই আন্দোলন মুক্তিকামী মানুষের মাঝে আঁধার রাতে আলোর দিশা হয়ে ওঠে। বাংলাদেশে 2008 সালে একটা নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার পরবর্তীতে 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের নামে এক ধরনের প্রহসনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় কুক্ষিগত করেছিল, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি হরণ করেছিল, দেশে সীমাহীন একটা লোটপাট ভিন্নমত দলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছিল। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নাগপাশ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, গণতন্ত্রকামী জনগণ যারা আছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেখি যে বাংলাদেশে স্বৈরাচার উৎখাতের একটা রাজনৈতিক পাটাতন তৈরি হয়েছিল। 2024 সালের আবারও একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যখন ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তাদের যে পূর্বাতন অঙ্গীকার যে বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা, সেই কোটা যে এর আগে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছিল, বাংলাদেশের আদালতকে ব্যবহার করে, আইনাঙ্গনকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা বিচার ব্যবস্থাটাকেও একটা দলীয়করণ করেছিল এবং বিচার ব্যবস্থাকে তারা ব্যবহার করে অনেক অগণতান্ত্রিক কাজও তারা করেছেন এবং সেই কাজগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। সর্বশেষ এই যে কোটা ব্যবস্থাটি আদালতের নির্দেশে বাতিল হওয়ার পর ছাত্র সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই তারা একটা কোটা বিরোধী আন্দোলন আবার বাংলাদেশে গড়ে তোলে এবং এই কোটা বিরোধী শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন দমন করার জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের তাদের যে ছাত্র সংগঠন, যেটি সন্ত্রাসের দায়ে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসী সংগঠন যখন এই আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যখন আক্রমণ করে, তখনই এই আন্দোলনটি একটা ভিন্ন মাত্রা পায়। আমাদের আন্দোলনগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল। আমাদের আন্দোলনগুলো যেভাবে হইতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম, সেখানে জড়ো হইতাম সামনে এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমরা রাজু ভাস্কর্য শেষ করতাম বা মিছিল নিয়ে আমরা রাজপথে এসে শেষ করতাম। এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল। আমরা কিন্তু বেশি লং করতে চাই না, আমরা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি।
প্রথম 2 দিন 3 দিন কিন্তু এভাবে গিয়েছে, আমরা কিন্তু প্রথম 2-3 দিন আমরা ব্লকেটের দিকে যাইনি, কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না, আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না। তখন সেই পরিস্থিতিতে আমরা প্রথম দিন শাহবাগ আধা ঘন্টা ব্লক করি, তারপরে 1 ঘন্টা, এভাবে করে করে আপনারা দেখেছেন বাংলা ব্লকেট কর্মসূচির মতো কর্মসূচিতে আমাদের যেতে হয়েছে, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে হয়েছে। এটা যৌক্তিক দাবি, সরকার চাইলেই কিন্তু মেনে নিতে পারতো, এবং তারা সেটা না মেনে গায়ের জোর দিয়ে গত 15-16 বছর যাবৎ যেভাবে নির্যাতন করেছে, শাপলা গণহত্যা সংগঠিত করেছে, পিলখানা হত্যাকাণ্ড করেছে, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, এই ধরনের তাদের যে পুরনো সিলসিলা ছিল, সেই সিলসিলাকে তারা এই আন্দোলনে প্রয়োগ করে আন্দোলনটাকে তারা বানচাল করার চেষ্টা করছিল। জুলাইয়ের এই আন্দোলনেও শিক্ষার্থীরা বেছে নিয়েছিলেন 2018-র স্পটগুলোকেই, যার অলিগলি ছিল তাদের নখদর্পণে। আর এভাবেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, এলিফ্যান্ট রোড সংলগ্ন সায়েন্স ল্যাব মোড়, উত্তরা বেন সেন্টার, হাউস বিল্ডিং, এসব এলাকা হয়ে উঠেছিল হারানো অধিকার আদায়ের হটস্পট। এসব জায়গা থেকেই আন্দোলনের স্ফুলিঙ্গ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন যখন এটি শুরু হয়, সে সময় কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের একটা একচ্ছত্র দানবীয় আধিপত্য ছিল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। তখন প্রায় 6 মাস আমরা আন্দোলন করেছি, হামলার শিকার হয়েছি, অনেকে জেলে গিয়েছেন, অনেকে আহত হয়েছেন, শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। আমরা তরুণদেরকে দেখিয়েছি যে যতই অত্যাচার করা হোক, ভয় দেখানো হোক, জেলে পাঠানো হোক, মেরে হাসপাতালে পাঠানো হোক, এরপরে আবার ঘুরে দাঁড়ানো যায়। 24-এর যে গণ অভ্যুত্থান, এটারও কিন্তু সূচনা হয়েছিল আপনার কোটা সংস্কার আন্দোলন। যে 18 কোটা সংস্কার আন্দোলন যদি না হতো তাহলে 24-এর কোটা সংস্কার হতো না, এই গণ অভ্যুত্থানও কিন্তু হতো না। তো 24-এর গণ অভ্যুত্থানের সময় মূল যে বেসটা কাজ করেছে সেটা হচ্ছে যে 18 থেকে 24-এর যে তরুণরা সচেতন হয়ে গিয়েছিল ইতিমধ্যে রাজনৈতিকভাবে, এবং তারা যে আপোষহীনভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল, সেই জায়গাটা আসলে সবচেয়ে বড় শক্তির জায়গা, আত্মবিশ্বাসের জায়গা, কনফিডেন্সের জায়গা হয়ে কাজ করেছে। বিদ্রোহের যে স্ফুলিঙ্গ 2018 কোচিয়ে মনে জ্বলে উঠেছিল, তাই যেন 2024-এ লেলিহান শিকা হয়ে ফিরেছিল তরুণ তরুণীর বুকে। 24-এর ছাত্র জনতার আন্দোলনে প্রেরণা জুগিয়ে পরিণতির দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখে 2018-র কোটা বিরোধী আন্দোলনও। 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে 18 জুলাই সময়কালের এই আন্দোলন যদিও বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তথাপি নিরাপদ সড়ক চাই আন্দোলনে সমর্থন এবং অনুপ্রেরণা জুগিয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন। তো এই দুটি আন্দোলন তো মোটা দাগেই অরাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল, কারণ এখানে কোনো রাজনীতির ব্যাপার ছিল না। সড়কের যে অবস্থা আমরা জানি, প্রতিনিয়ত যে মানুষ সোকল্ড অ্যাক্সিডেন্টের নামে মারা যেত বা আহত হতো, তো সেটা যুবক এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে নাড়া দিয়েছিল, এবং তারা চেয়েছিল এটার একটা সংস্কার করতে, যাতে করে এইভাবে মানুষের নিহত হওয়ার ঘটনা না ঘটে, পঙ্গুত্ব বরণ করার মতো ঘটনা না ঘটে। সে কারণে তারা রাস্তায় নেমে এসেছিল, এবং ছাত্ররা নিজেরাই তখন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব কিছুদিন পালন করেছিল, যদিও এটা আনইউজুয়াল, তাদের এটা করার কথা না। তো সেটা স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষেরকে নাড়িয়ে দিয়েছিল যে এ নিয়ে আলাপ হওয়া দরকার এবং সংস্কার হওয়া দরকার। এরপরে কোটার বিষয়টা হচ্ছে, কোটা একটা যেটা ছিল আর কি, যে 55% কোটা, এটা একটা অযৌক্তিক একটা ব্যবস্থা। কারণ একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, প্রশাসকরা থাকবেন, তাদের মেধার দরকার আছে, একটা মেধাভিত্তিক একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা দরকার। তো সেখানে মেরিটোক্রেসিকে ইগনোর করে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে কোটা দিয়ে তারপরে একটা মেধাহীন একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আর তাছাড়া হচ্ছে কোটা কি, কোটা হচ্ছে আপনি যারা সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জাতি বা জনগোষ্ঠী, তাদেরকে আপনি অগ্রসর করার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনার কোটা রাখবেন। কোটা হচ্ছে কোনো রিওয়ার্ড না বা কোনো পুরস্কার না, কোটা হচ্ছে আপনি একটি অনগ্রসর জাতিকে সমাজের সামনে নিয়ে আসবেন। কিন্তু আমাদের যে 55% কোটা ছিল, এটা এরকম একটা ছিল না। তারা কেউ অনগ্রসর ছিল না, এবং অনেকেই প্রিভিলেজড ক্লাসের মানুষ ছিলেন, তাদের সন্তানেরা এই কোটার সুবিধা ভোগ করতো। কাজে এটা কোনোভাবেই এটা জাস্টিস ছিল না।
তো খুব স্বাভাবিকভাবেই ছাত্ররা এবং যুবক যারা বা চাকরি প্রত্যাশী যারা ছিল তারা এই কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল। এটা সামাজিক মুভমেন্ট। 2024-এ যে মুভমেন্টটা আমরা দেখলাম এবং যেটা বিপ্লবে রূপান্তরিত হয়েছিল, সেটা শুরুটা হয়েছিল সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে, এবং সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে কিন্তু সেটা রাজনৈতিক আন্দোলনের টার্ন নেয়, যখন তারা দেখছে যে তাদের দাবি দেওয়া মানা হচ্ছে না এবং তারা মনে করছে যে যদি তাদের দাবি দেওয়া আদায় করতে হয় তাহলে এই এবং বিশেষ করে তাদের উপরে যখন রাষ্ট্র শক্তি প্রয়োগ করা শুরু করলো, পুলিশ এবং একটা পর্যায়ে গিয়ে অন্যান্য ফোর্স, তখন তারা স্বাভাবিকভাবে সরকার বিরোধী আন্দোলন শুরু করলো যে এই সরকারের বিদায় নিতে হবে বা যিনি সরকার প্রধান আছেন তাদেরকে চলে যেতে হবে। এবং রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য সবাই এই আন্দোলনে তারা তখন সমর্থন জানিয়েছে। তারপর ফলশ্রুতি আমরা দেখলাম 5ই আগস্টে এরকম একটা অভ্যুত্থান কিন্তু হয়েছে, সরকারের পতন ঘটছে। 2018 সালে কোটা সংস্কারে ছাত্রদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ না পেয়ে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে দেয়। তিনি রাগ অনুরাগের বশবর্তীর সিদ্ধান্ত না নেওয়ার শপথ নিয়েছিলেন, কিন্তু আন্দোলনের মুখে জন্ম নেওয়া ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি নিজের শপথের কথা ভুলে যান। সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে দিয়ে তিনি তৈরি করেন নতুন এই বৈষম্যের, যার ফলে তার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ তৈরি হয়। আর এই সুযোগ নিয়েই একটি রিট হলে 2024-এর 5 জুন সংবিধান পরিপন্থী বিবেচনা করে 2018 সালের কোটা সংক্রান্ত পরিপত্রকে বাতিল করার রায় দেয় উচ্চ আদালত, যার ফলশ্রুতিতে সরকারি চাকরিতে কোটা আবার ফিরে আসে। প্রতিবাদে 2024 সালে 6 জুন ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ সহ 6 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। এরই মাঝে পবিত্র ঈদুল আজহার ছুটে এসে পড়লে আন্দোলনে সাময়িক বিরতি ঘটে। জুলাইয়ের প্রথম দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে প্রতিবাদ রূপ নেয় সংগঠিত আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা সংস্কার করার দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সরকারের কাছে 4 জুলাইয়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এদিন তারা 3 দিনের কর্মসূচির ঘোষণা দেয়, যার মধ্যে ছিল বিক্ষোভ মিছিল, গণসমাবেশ ও অবরোধ।